ঘরে বাইরে এমনিতেই বিধ্বস্ত পাকিস্তান, এবং সেই পাকিস্তান বারংবার একাধিক দেশের দ্বারস্থ। এবার পাকিস্তান দ্বারস্থ হচ্ছে সৌদির। তবে ভারতের সঙ্গে অবিলম্বে আলোচনা চাইছে পাকিস্তান। একাধিক বিষয় উঠে আসছে, একাধিক প্রশ্ন উঠে আসছে। বেজিংয়ে বড় সিদ্ধান্তের পথে ভারত সহ 4 দেশ। চীনের সঙ্গে আলাদা কথা ভারতের। এবার পূর্বে সিঁদুরে মেঘ, বিদ্রোহী চট্টগ্রাম। কেন পিছু হচ্ছে বাংলাদেশ সেনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গঙ্গা জলচুক্তিতেই কি সংকটের মেঘ? আর এই মুহূর্তে এই পরিস্থিতিতে কি সব রকম ভাবে বিপদের ঢাকা? এই প্রশ্ন উঠছে। পাশাপাশি চলতি বছরেই কি দেশে ফিরছেন হাসিনা? সিএনএর হাতে এক্সক্লুসিভ তথ্য, একাধিক তথ্য উঠে এসেছে। কেন পিছু হচ্ছে বাংলাদেশ সেনা? তাহলে কি সংকটের মেঘ? তাহলে কি এই মুহূর্তে বিপদের ঢাকা? এই বছরেই দেশে ফিরছেন হাসিনা। দেখুন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে একাধিক পরিস্থিতি আমরা বাংলাদেশের দেখেছি। হাসিনার পতন, তারপর ইউনূসের ক্ষমতায় আসীন হওয়া, তারপরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো, সেই ছবিগুলো একটার পর একটা দেখেছি। তবে এখান থেকেই এবার সিএনএর হাতে ঠিক কি কি এক্সক্লুসিভ তথ্য বিস্তারিতভাবে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। সত্যজিৎ, ঠিক কি কি এক্সক্লুসিভ তথ্য, যে তথ্য অবশ্যই দর্শকদেরকে জানাতেই হচ্ছে? একদম দর্শকদের জানাতেই হচ্ছে, এবং তুমি যে তথ্য দিচ্ছিলে সঠিকভাবে। প্রথম বিষয়, 1960 সালের যে সিন্ধু জল চুক্তি তা স্থগিত, এবং ভারতের সামরিক শক্তি তা দেখে কার্যত দিশেহারা পাকিস্তান। এতটাই দিশেহারা যে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমার নাম শেহবাজ শরীফ, আমি বুঝে নেব এবং আমরা অপারেশন সিঁদুরকে বুঝে নেব। এবং তার ঠিক মাত্র কয়েকদিন কেটে গেছে, তারপরেই এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অন্তত 4 বার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তিনি ফোন করেছেন। তার একটাই বক্তব্য যে কোনোভাবে হোক, যে কোনো উপায় হোক, নয়াদিল্লির সঙ্গে আপনি একটু ব্যবস্থা করে দিন, একটু বসার ব্যবস্থা করে দিন, কারণ আমরা আর পারছি না। কারণ ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি তা স্থগিত হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তান জুড়ে তীব্র জলকষ্ট, হাহাকার শুরু হয়ে গেছে। ফসল উৎপাদন প্রায় বন্ধের মুখে। একই সঙ্গে ভারতের যে বিপুল পরাক্রম, সামরিক শক্তিতে ভীত পাকিস্তান কোন দিকে যাবে? না সরাসরি আমেরিকার পক্ষ নিতে পারছে, না চীন সরাসরি তাকে সমর্থন করতে পারছে। ফলে দিশেহারা পাকিস্তান। এখন যেহেতু সৌদির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর, তাই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তিনি শরণাপন্ন হয়েছেন যে একটু যদি সময় পাওয়া যায় নয়াদিল্লির সঙ্গে কথাবার্তা এবং সমস্ত বিষয় নিয়ে নির্দিষ্টভাবে যতগুলো বিষয়। যখন আমরা প্রোগ্রাম করছি তখন পাকিস্তান হাঁটু মুড়ে বসে পড়েছে। এবং অন্যদিকে যে ছবি আমরা দেখাবো, যে বড় সাফল্য ভারতের হাতে এসে গেছে, সেটা কি বেজিংয়ের সাফল্য। তোমাকে বলবো যে সাংহাই কোঅপারেশন যে বৈঠক, সেই বৈঠকে ইতিমধ্যেই আমরা জানি যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি পৌঁছে গেছেন বেজিংয়ে, তিনি চীনে ইতিমধ্যে পৌঁছে গেছেন। পাশাপাশি আমাদের তরফে বলে বলে গোল দিচ্ছেন আমাদের এনএসএ আজিজ ডোভাল। কীভাবে দিচ্ছেন মাসুমা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইতিমধ্যে সেখানকার অর্থাৎ এসসিওর যে সিকিউরিটি কাউন্সিলের বৈঠক, সেই বৈঠকে নির্দিষ্টভাবে আমাদের তরফে আমাদের এনএসএ অজিত ডোভাল এবং একই সঙ্গে চীনের এনএসএ, রাশিয়ার এনএসএ নিকোলাস পাত্রুসা এবং ইরানের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারা একটা স্পেশাল বৈঠক করেছেন। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সেই বৈঠকে যে সূত্র আমরা আমাদের কনফার্ম করছে, রিপোর্ট আমাদের হাতে আসছে যে সেই বৈঠকে এই 4টি যে শক্তিধর দেশ, তাদের মধ্যে ইরানের যিনি এনএসএ আছেন তিনি বলেছেন যেভাবে আমেরিকা পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করে তাদেরকে আক্রমণ করেছে, ফলে পাকিস্তানকে আর সহজভাবে নেওয়ার জায়গায় তারা নেই, যে কারণে তারা পাকিস্তান সম্পর্কে একটা কোনো বড় সিদ্ধান্তে আসতে চাইছেন। এবং আমাদের এনএসএ আজিজ ডোভাল তিনি এই বৈঠকে কার্যত পৌরোহিত্য করেছেন বললে সঠিক বলাই হয়তো হবে। এবং বাদবাকি যারা রয়েছেন রাশিয়ার এনএসএ এবং চীনের এনএসএ, মোটামুটি তারা একটা সিদ্ধান্তে এসছেন। সেই সিদ্ধান্ত কি পাকিস্তানকে আরও কোণঠাসা করার সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের পরে কি শেহবাজ শরীফ একেবারে সৌদির যুবরাজের দ্বারস্থ হয়ে পড়লেন? তার থেকেও একটা বড় গোল ইতিমধ্যে এনএসএ আজিজ ডোভাল দিয়ে ফেলেছেন। সেটা কি? সেটা হলো যে চীনের যিনি রাষ্ট্রপ্রধান সি জিনপিং, তার যিনি ডেপুটি রয়েছেন অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড ভাইস প্রেসিডেন্ট হ্যান জেহা, আমরা ছবিতে দেখাবো, সেই হ্যান জেহার যিনি কার্যত সি জিনপিংয়ের হয়েই গোটা চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বৈদেশিক নীতি এই সমস্ত পরিচালনা করেন, তার সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক করে ফেলেছেন আজিজ ডোভাল। এবং সেখানেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এরপর
আরও একটা বড় তথ্য এই মুহূর্তে দর্শকদের জানাবো যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা ক্লোজ ডোর কনফিডেন্সিয়াল মিটিং করেন শশী থারুর। এরপর তিনি রাশিয়ায় উড়ে যান। মস্কোয় গিয়ে তিনি সেখানকার যে সংসদ পার্লামেন্ট, সেটা রাশিয়া বলা হয় ডুমা, সেই ডুমার যিনি অত্যন্ত প্রভাবশালী যিনি সদস্য রয়েছেন, অর্থাৎ যিনি পার্লামেন্টারি মেম্বার রয়েছেন, তার সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকটা ছিল একটি কমিটি ফর্ম করা হচ্ছে, রাশিয়া থাকবে, সেখানে ভারত থাকবে এবং আরও কিছু তুরস্ক থাকবে। এই কমিটির মধ্যে পাকিস্তানকে রাখার একটা প্রস্তাব এসেছিল, এটা অংশ তুরস্কের তরফ থেকে সম্ভবত। সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ভাষায় শশী থারুর চিৎকার করে বলে ওঠেন যে পাকিস্তানের মতো একটি সন্ত্রাসবাদী দেশ থাকলে ভারত থাকবে না। এরপরই ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত যে পাকিস্তানকে না রেখেই বোধহয় এই কমিটি ফর্ম হতে চলেছে। এটা তো ভারতবর্ষের সাফল্য। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষ যেভাবে তুলে তুলে মানে 6 মারছে, সেই ছবি আমরা একে একে স্ক্রিনে তুলে ধরলাম। তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং ভয়ঙ্কর ছবি উঠে আসছে আমাদের পূর্ব দিকের যে প্রতিবেশী রাষ্ট্র এখনও বলা হচ্ছে তাদের তরফ থেকে। সেখানে কি ঘটেছে, সেখানে মঙ্গলবার রাত থেকে অত্যন্ত বড় ঘটনা ঘটেছে। অধিকাংশ বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া সেটাকে একটু সাইড করেছে, সেই খবর তুলে আনেনি, কিন্তু বিভিন্ন সোর্স এবং অথেন্টিক সোর্স আমাদের কনফার্ম করছে এবং বাংলাদেশ আইএসপিআর তরফও সেই বিবৃতি চলে এসছে। কি সেই বিষয়? সেই বিষয়টি হলো চট্টগ্রাম, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম সিএইচটি। সেই সিএইচটিতে চাকমা এবং মারমা এই দুটো উপজাতি এবং এর সঙ্গে আরও বেশ কিছু উপজাতি আছে। এখানে একটা স্পেশাল অপারেশন চালায় ইউনুসপন্থী সেনাবাহিনী। আমরা জানি না ওয়াকারুজ্জামান বিষয়টি জানতেন কি না। এবং সেখানে মারমা এবং চাকমা উপজাতিদের ঘরে ঢুকে তারা অত্যাচার করে বলে অভিযোগ উঠে আসতে থাকে। এরপর যেটা ছবি আসে, আমাকে তথ্য দিতে দেখানোর চেষ্টা করব যে সেখানকার ইউপিডিএফ সেখানকার যে বিদ্রোহী গোষ্ঠী এবং একই সঙ্গে এলডিএফ এবং তার পাশাপাশি জেডএলএ জুমল্যান্ড লিবারেশন আর্মি এরা একত্রিত হয় এবং বাংলাদেশের যে ইউনুসপন্থী সেনা তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে। এবং সেই লড়াইয়ে যে তথ্য এখনও পর্যন্ত আমাদের কাছে আসছে, ব্যাপকভাবে লড়াই হয়েছে। লড়াইয়ের ক্ষেত্র হয় রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এরিয়া। এই লড়াই ছড়িয়ে পড়ে। মূল দাবি ছিল যে চট্টগ্রাম আর বাংলাদেশের মধ্যে থাকবে না। সেখানকার মানুষ চাইছেন যে একটা জুমল্যান্ড, অর্থাৎ একটা স্বতন্ত্র দেশ গঠনের দাবিতে তারা রাস্তা নিয়ে পড়েন। মূলত রাঙামাটির শহরের 15 কিলোমিটার দূর থেকে এই প্রথম বিক্ষোভটা শুরু হয়। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শেষ যে খবর আমাদের কাছে আসছে, পরবর্তী সময় বাংলাদেশ সেনা তাদের আইএসপিআর বিজ্ঞপ্তির মাধ্যমে কিছুটা তথ্য সামনে এনেছে, অধিকাংশই চেপে গেছে বা অন্যরকম তথ্য বলছে। তারা সেখানে বলছে যে তাদের বেশ কিছু সেনা আহত হয়েছেন, রক্তাক্ত অবস্থা। সেই রক্তাক্ত অবস্থা আমরা বলে দিচ্ছি যে রাঙামাটির 4 বোন বলে একটা হেলিপ্যাড আছে, সেই 4 বোন হেলিপ্যাডে রক্তাক্ত বাংলাদেশি সেনাদের নিয়ে আসা হয়, যারা ওই যুদ্ধে আর পেরে ওঠেননি, পরাস্ত হয়েছেন বিদ্রোহী গোষ্ঠীর কাছে। চট্টগ্রামে যারা বিদ্রোহী এই মুহূর্তে, যারা দীর্ঘদিন ধরে বিদ্রোহ করছেন, সেই বিদ্রোহী গোষ্ঠীতে পরাস্ত হন, তারা পিছিয়ে আসেন এবং পিছিয়ে এসে 4 বোন হেলিপ্যাডে তাদেরকে নিয়ে আসা হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে তাদেরকে চট্টগ্রাম সিএমএইচ হসপিটালে এই মুহূর্তে তারা চিকিৎসাধীন রয়েছেন। কি হয়েছিল ঘটনাটা চট করে একবার দর্শকদের দেখাবো যে কি বলছেন চট্টগ্রামে সেখানকার বিদ্রোহী বা সাধারণ মানুষ। রানী ইয়েনহানের সাথে চট্টগ্রামকে ভারতের সাথে অতি সত্বর অন্তর্ভুক্ত করতে হবে। সিএসটি পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই। ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠী তারা ঠিক পিওকের মতো ভেঙে বেরোতে চাইছে। বাংলাদেশ সেনা পিছু উঠছে, রক্তাক্ত অবস্থায় সেনাদের একটা বড় অংশ, বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে, তাদেরকে চট্টগ্রাম সিএমএইচ হসপিটালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে। এবং ডিজিআইএসপির তরফে একটা বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনা ইতিমধ্যে দিয়েছে, আমরা স্ক্রিনে সেটাও নিয়ে আসবো। এবং একই সঙ্গে কারণটা কি? কারণটা হলো যে চট্টগ্রামের যারা মানুষ তারা বলছেন রাখাইন করিডর করা যাবে না এবং তারা বলছেন যে এটা করলে তারা প্রতিবাদ করবেন। ইতিমধ্যেই আরাকান আর্মির একটা বড় অংশ চট্টগ্রামের ওই বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন বলে আমরা জানতে পারছি। কেন যোগ দিয়েছেন? কারণ ইতিমধ্যে G&K অর্থাৎ জার্মান মেড যে অত্যাধুনিক যে অস্ত্র হেকলার অ্যান্ড কচ, সেই অস্ত্র বিভিন্ন বিদেশি শক্তির মাধ্যমে রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং রোহিঙ্গারা সেটা চট্টগ্রামের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করছে। জার্মান মেড এই অত্যাধুনিক অস্ত্র ইউরোপের ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো ব্যবহার করে পৃথিবীর একটা মহাশক্তি রাষ্ট্রের মাধ্যমে
এবং বাংলাদেশ সেনার একটা অংশের মাধ্যমে সেই অস্ত্র চলে যাচ্ছে ইতিমধ্যে এই বিদ্রোহী অর্থাৎ আরসার কাছে এবং রোহিঙ্গাদের কাছে। সেই কারণেই এই অত্যাধুনিক অস্ত্র জার্মান মেড হেকলার অ্যান্ড কচ এই H&K এই অস্ত্র দিয়ে চট্টগ্রামের সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠে আসছিল। জানি আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই যে নির্দিষ্টভাবে চাকমাদের একটা বড় অংশ সরব হয়েছে, বাংলাদেশ সেনার একটা বড় অংশ এটা তুলে দিয়েছিল। ফলে এর বিরুদ্ধেই বিদ্রোহ, এর বিরুদ্ধেই প্রতিবাদ, সেই প্রতিবাদে সামিল হয়ে এই যুদ্ধর পরিস্থিতি চট্টগ্রামে তৈরি হয়েছে। বাংলাদেশ সেনা পিছু ওঠে, এখন রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে। আরও একটি তথ্য আমরা জানাবো দর্শকদের, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেটা বাংলাদেশ বা ঢাকা রাজধানী বা সেখানকার ইন্টারিয়াম সরকার তারা সিঁদুরে মেঘ দেখছে। সেটা কি? সেটা হলো যে 1996 সালে যে চুক্তি হয়েছিল, গঙ্গা নদীর যে জল চুক্তি ঢাকার সঙ্গে হয়েছিল, বাংলাদেশের সঙ্গে হয়েছিল, সেই চুক্তি 2026-এ পুনর্নবীকরণ হবে, রিনিউ হবে। কিন্তু যেভাবে পাকিস্তান হাঁটু মুড়ে বসে পড়েছে, পাকিস্তানের সিন্ধুর জল বন্ধ হতে তারা হাহাকার শুরু হয়েছে, তারা সৌদির দ্বারস্থ হয়েছেন এবং পাকিস্তানের যে রেডিও পাকিস্তান সেই খবরটি কনফার্ম করছে। ঠিক সেভাবে এই গঙ্গা জল চুক্তি বোধহয় এবার নয়াদিল্লি নতুন করে ভেবে দেখছে। এই খবরটি আমরা প্রথম জানাচ্ছি কারণ ইতিমধ্যে বিভিন্ন যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই আলোচনা শুরু হয়েছে। কারণ এই গঙ্গা নদীর জল গিয়ে মেঘনা, গোমতী এবং সেখানকার আরও একাধিক নদীর সঙ্গে মিশে যায় এবং এই জল বিপুল পরিমাণে বাংলাদেশ পেত। দুটো কারণ ইতিমধ্যে নয়াদিল্লি তারা ভাবছে। প্রথমত, আমাদের কলকাতা বন্দরের নাব্যতা কমছে। দ্বিতীয়ত, যে এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তার জন্য আরও জল প্রয়োজন। এই দুটি কারণ, এর সঙ্গে আরও বেশ কিছু কারণ আছে, সেগুলোকে আমরা উল্লেখ করছি না এই মুহূর্তে। সেই কারণে বোধহয় এবার যে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জল চুক্তি পুনর্নবীকরণ যদিও হয়, তাহলেও তার পরিমাণ অত্যন্ত কমে যাবে। অত্যন্ত, যদি ওরা 50,000 কিউসেক কথা বলছে জল পেত, তাহলে সেটা হয়তো 20,000 বা 15,000 কি দাঁড়াবে। তার ফলে কি হবে? তার ফলে যেটা ইমিডিয়েট এফেক্ট বাংলাদেশের কাছে আসবে তা হলো নির্দিষ্টভাবে বাংলাদেশের রংপুর, ফেনী, রাজশাহী এই অংশগুলোতে জলের অভাবে সেখানে প্রচুর পরিমাণে যে খাদ্যশস্য উৎপাদন কমতে শুরু করবে। সেই আশঙ্কা ইতিমধ্যেই বাংলাদেশের শাসকরা পেতে শুরু করেছেন বলে আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আসছে। পাশাপাশি এই আবহে কি শেখ হাসিনা ফিরছেন? আমরা জানিয়েছিলাম যে আমরা দর্শকদের জানাবো, কারণ ইতিমধ্যে নিউ ইয়র্ক থেকে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা, তার পরিচয় গোপন আমরা করতে বাধ্য হচ্ছি কারণ অনেকগুলো টেকনিক্যাল রিজনে তিনি সরাসরি নিউ ইয়র্ক থেকে আমাদের ফোন করে জানালেন যে শেখ হাসিনা তার দেশে ফেরার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। কারণ রাষ্ট্রসংঘের তরফে ভলকার তুর্ক তিনি বলেছিলেন সমস্ত পার্টিকে, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে হবে। তাই হাসিনার ফেরার পর্ব শুরু হয়েছে। তিনি বোধহয় এবছরের শেষেই বাংলাদেশে ফিরতে পারেন এই দাবি করছেন, আমরা করছি না। শেখ হাসিনা ঘনিষ্ঠ আমেরিকার বাসিন্দা, আমেরিকা প্রবাসী, যিনি আওয়ামী লীগের অত্যন্ত বড় একজন নেতা, তিনি আমাদের ফোনে জানিয়েছেন। কি বলেছেন চট করে দর্শকদের শুনিয়ে দেবো। একদম। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার ফেরার সমস্ত প্রক্রিয়া তিনি সম্পূর্ণ করছেন এবং সেই প্রক্রিয়ার মধ্যে তিনি আছেন। তিনি অচিরেই দেশে ফিরবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশকে এই জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত আওয়ামী লীগ হিসাবে বাংলাদেশে ফিরে আসবে। মুহূর্তে আমি আপনাকে এক্সাক্ট টাইম বলবো না বা বলতে পারবো না, কিন্তু আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি, বাংলাদেশে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে। আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের গত 23 তারিখ আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের ব্যাপক মিছিল, মিটিং এবং আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। আমাদের দল নিষিদ্ধ করার পরেও ফিরার, বঙ্গবন্ধু কন্যার দেশে ফেরার, উনি অচিরেই দেশে ফিরবেন এবং যে কোনো সময় উনি দেশে ফিরবেন। সেটা নির্দিষ্ট সময় বললেন না আপনি, কিন্তু সেটা কি এই বছরের শেষের দিকে, মানে 26-এর শুরুর দিকে? আমি আপনাকে এক্সাক্ট ডেটটা বলতে পারছি না, আমি দুঃখিত, কিন্তু আমি আপনাকে বলি 26 হয়তোবা আমরা যাব না, 26-এর আগেই আমরা বাংলাদেশে ফিরবো ইনশাআল্লাহ। বলছেন যে 26 সালের আগে, অর্থাৎ চলতি বছরেই শেখ হাসিনা দেশে ফিরছেন ইনশাআল্লাহ।
আর এখান থেকেই সত্যজিৎ আওয়ামী নেতা যেটা জানাচ্ছেন যে হাসিনা ফিরতে পারেন, অর্থাৎ সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই সম্ভাবনা তো তাহলে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। না, একদমই তাই। কারণ একটা বিষয় বলছি যে ভলকার তুর্ক তিনি বলেছিলেন, রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক তিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি বলেছিলেন যে যদি নির্বাচন হয়, যেটা একটা ছবি দেখাচ্ছেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস, তিনি ছবি দেখাতেই পারেন, কিন্তু যদি নির্বাচন হয় সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল, অবশ্যই আওয়ামী লীগ থাকবে, কারণ আওয়ামী লীগের স্টেক বাংলাদেশ সব থেকে বেশি, তাদেরকে নিয়ে নির্বাচন করতে হবে, রাষ্ট্রসংঘের অবজারভেশন। এবং তারপর থেকে এই প্রস্তুতি পর্ব শুরু হয়েছে বলে আমরা বিভিন্ন চ্যানেলে খবর পাচ্ছিলাম। এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা, যিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন, তিনি সরাসরি আমাদের ফোনে জানালেন যে সেই প্রিপারেশন পার্ট শুরু হয়েছে। এবছরের শেষে 26 গড়াবে না, এবছরের শেষেই শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। তিনি ফিরলে কি হবে সেটা বড় প্রশ্ন থাকছেই। একেবারে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি এই পরিস্থিতিতে একদিকে বিদ্রোহ, চট্টগ্রাম বিদ্রোহী চলছে, সেখানে পাশাপাশি আরও অনেক একাধিক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশের একাধিক জায়গাকে, আর এই পরিস্থিতিতে হাসিনা ফিরবেন কিনা সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।